কর্ণাটকের বেলগাম গ্রামের একজন বৃদ্ধ তার স্ত্রীর মৃত্যুতে শোক বিহ্বল ছিল। তখন তার মানসিকভাবে আতঙ্কিত ইনসিকিউর মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যে সে নাকি তার স্ত্রীকে ঠিকভাবে দেখাশোনা করেনি, সেই জন্যই সে মারা গিয়েছে। আর তার কিছুদিন পরেই সেই মানুষটিও গায়েব হয়ে যায়। এখনো পর্যন্ত বেওয়ারিশি আছে ডক্টর। অপেক্ষা করবার মানে হয় না ইন্সপেক্টর। পচন অনেক বেড়ে গিয়েছে আর অর্ধেক বডি প্রায় জ্বলে গেছে। ক্রিমেট করে দিই? ক্রিমেট করতে পারেন। ভিসেরা আর ডিএনএ স্যাম্পল নিয়েছি। কর্ণাটকের বেলগামে 70 বছরের বৃদ্ধ দেবেন্দ্র শঙ্কর 2015-র 12ই ডিসেম্বর তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। আর 12ই ডিসেম্বর মহারাষ্ট্রের কোলাপুর শহরে তার দেহ সেখানকার পুলিশ খুঁজে পায়। মঙ্গেশ, মেল বডি না ফিমেল বডি? স্যার মেল। বডিতে কোনো আইডেন্টিফিকেশন নেই ইন্সপেক্টর। 65-এর বেশিই হবেন। মাথায় গভীর আঘাত আর গলাও টেপা হয়েছে। প্রথমে মাথায় আঘাত করা হয়েছিল, তারপর স্ট্যাঙ্গুলেশন। এরকম পসিবিলিটিস আছে। খুনি লাশটাকে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছিল, কিন্তু রাতে শরীর ভিজে গেছিল বলে আগুন ধরেনি। জ্বালানোর চেষ্টা তো নিশ্চয়ই করেছিল, কারণ বডিতে পেট্রোলের ট্রেসেস আছে। পুরো বডির ওপর টেপ লাগানো ছিল। স্যার বেলগামে একটা শাড়ির দোকান আছে, এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সির নামও লেখা আছে। কোনো আইডেন্টিফিকেশন নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় তদন্ত শুরুর জন্য এটা যথেষ্ট। কেউ তো বেলগামে এই ভদ্রলোককে নিশ্চয়ই চেনে। কোলাপুর পুলিশ দেবেন্দ্র শঙ্করের এই খুনকে ব্লাইন্ড মার্ডার কেস মনে করে তদন্তের প্রথম পৃষ্ঠা খুলছিল। অন্যদিকে বেলগামে দেবেন্দ্রর মিসিং কেস, সেখানকার পুলিশ আর দেবেন্দ্রর আত্মীয়দের ঘুম ছুটিয়ে দিচ্ছিল। এখন প্রশ্ন এটাই ছিল যে দুটো আলাদা আলাদা রাজ্যের পুলিশ টিম, কোলাপুর পুলিশ আর বেলগাম পুলিশের রাস্তা কবে আর কিভাবে ক্রস হতে চলেছে। দেবেন্দ্র শঙ্করের গায়েব হয়ে যাওয়া আর তারপর তাকে খুন, কে ছিল এর পিছনে আর কি ছিল খুনের উদ্দেশ্য? স্যার, দেবেন্দ্রবাবুর ফোন রেকর্ড অনুযায়ী ওনার ফোন বাড়ির আশেপাশে কোথাও সুইচ অফ হয়েছিল, পিএলসি লেআউটের পাশে। অনুরাধার ফোন রেকর্ডস কি বলে? স্যার, অনুরাধার সাথে ওর বাবার টানা 7 মাস ধরে কথা হয়েছে, কিন্তু 12ই ডিসেম্বর ওর ফোনের লোকেশন পিএলসি লেআউট ছিল না। বাপ বেটি দুজনের মধ্যে 500 কোটির প্রপার্টি নিয়ে ঝগড়া চলছিল। হতে পারে অনুরাধা দেবী এই কাজ কারোর সাথে মিলে করেছে বা কারোর সাহায্য নিয়েছে। কিন্তু স্যার, অনুরাধার কারোর সাথেই সম্পর্ক ভালো ছিল না। ও, 500 কোটি সব করতে পারে। ঘরের কাজের মেয়ে মালতী প্রত্যেকদিন বাড়িতে যাতায়াত করতো। এটাও কি সম্ভব অনুরাধা দেবী মালতীর সঙ্গে মিলে সবকিছু করেছে? সাহেব ও এমন পাগল যে সবাইকে পাগল করে দেয়। মনে তো হচ্ছে না স্যার, মালতী অনুরাধাকে একদম দেখতে পারতো না। ওই টিফিনের ছেলেটা মনীষ, যে ছেলেটা টিফিন দিত, স্যার সিকিউরিটি রেজিস্টারে দুজনেরই এন্ট্রি আছে, ওরা রেগুলার আসতো। দুজনের সাথেই কথা হয়েছে আমার, ফোন রেকর্ডও পরিষ্কার। অনুরাধার সাথে কথা হতো না ওদের, অন্তত ফোনে তো নয়ই। একটা সম্ভাবনা আরো আছে, হতে পারে এই দেবেন্দ্র শঙ্কর বাবু নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে কোথাও চলে গেছেন। হয়তো ওনাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল এই অনুরাধাই। কিন্তু স্যার, ওই বাড়িতে পাওয়া রক্তের দাগ, সেটার কি? যদি কোনো প্রশ্ন রিপিট হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেব। তাহলে আবারও ফোন করব, আর ফোন না তুললে আপনাকেই তুলে আনবো। প্রশ্ন কি? আপনার বাবার ব্লাড গ্রুপ কি? বি পজিটিভ? হ্যাঁ, আমার বাবার ব্লাড গ্রুপ বি পজিটিভ। স্যার,
অনুরাধার কথা অনুযায়ী ওর বাবার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বাড়িতে যে রক্তের দাগ পাওয়া গেছিল সেটাও বি পজিটিভ। 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত দেবেন্দ্র শঙ্কর বাবুর কোনো খবর নেই। এরকম হয়নি তো যে ওনাকে খুন করা হয়েছে? স্যার যদি এমন হতো তো বডিটা তো পাওয়া যেত। হতে পারে ওনার বডিটাকে খুব চালাকির সঙ্গে লুকিয়ে রাখা হয়েছে। অনুরাধা, এখনো আপাতত একজনের সাসপেক্ট আছে, যার 500 কোটির মোটিভ আছে। অনুরাধার মতো মেয়ে যে কাউকে ভালোভাবে হাই হ্যালো করে না, এটা কি করে পসিবল ও কাউকে মার্ডার করবে, বডি লুকিয়ে ফেলবে পারফেক্ট মার্ডারের মতো? দেবেন্দ্র শঙ্কর 12 ডিসেম্বর বেলগামের থেকে গায়েব হন। সেই দিনে কোলাপুর পুলিশ তার আনআইডেন্টিফাইড লাশ পায়, যা শনাক্ত করার জন্য তারা তদন্ত শুরু করে। হ্যালো, সিনো অ্যাডভার্টাইজিং। আমি এজেন্সির মালিক আনন্দ সিনহাই বলছি, বলুন। এই অলংকার শাড়ির অ্যাডভার্টাইজ আপনি কি প্রিন্ট করিয়েছিলেন? অলংকার, হ্যাঁ হ্যাঁ, উনি আমার ক্লায়েন্ট ছিলেন। আপনি কি বলছেন? আমি সুভাষ কারেন্ডে বলছি, কোলাপুর পুলিশ স্টেশন থেকে। আগে স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি বলুন। আমরা আপনার প্যাম্পলেটস পেয়েছি। স্যার কোলাপুরে? হ্যাঁ, কোলাপুর থেকে একটা লাশের কাছে ছিল। স্যার কার লাশ? সেটা জানার জন্যই তো ফোন করেছি। স্যার আমি কি করে জানবো স্যার? কোলাপুরের কোনো লাশের ওপর আমাদের কোম্পানির প্যাম্পলেটস কি করে পৌঁছলো স্যার? প্যাম্পলেটস তো ছিল, আর সেটা আপনিই প্রিন্ট করেছেন মিস্টার আনন্দ সিনয়। স্যার আমরা অলংকার শাড়ির প্যাম্পলেটস প্রিন্ট করেছি, তারপর আমরা সেটাকে ডিস্ট্রিবিউটারকে দিয়ে দিই, ওরা সেটা নিউজ পেপারের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি বিলি করে দেয়, ব্যাস স্যার। বেলগামের কোন ডিস্ট্রিবিউটরকে দিয়েছিলেন আপনি? আপনি আমাকে একটু সময় দিন স্যার, আমি সমস্ত ডিটেলস আপনাকে বলে দিচ্ছি। যত তাড়াতাড়ি করবেন ভালো হবে মিস্টার সিনয়। লাশ ডিকম্পোজ হয়ে যাচ্ছে আর সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে স্যার। একটা কথা বলো, এটা কি করে হতে পারে যে দেবেন্দ্র শঙ্কর বাবু যখন বাইরে গেলেন তোমাদের মধ্যে কেউই তাকে দেখতে পেল না? আমি আপনাদের বড় সাহেবকে আগেও বলেছি, 12ই ডিসেম্বর রাতে আমি ডিউটিতে ছিলাম না স্যার। ওই যে দ্বিতীয় ওয়াচম্যান আছে না, রাহুল নামের ছেলেটা, যে ওই দিন ডবল ডিউটি করেছিল, আচ্ছা ছেলেটা কেমন বলো তো? এমনিতে ভালো ছেলে স্যার, 1 বছরে ও কোনো ঝামেলা করেনি। আচ্ছা থাকে কোথায় এই ছেলেটা? এই পাশের বস্তিতেই থাকে ও। শ্রীধর, আমরা পুরোপুরি চেষ্টা করছি। কিন্তু 6 দিন হয়ে গেছে স্যার। আচ্ছা একটা কথা বলো, দেবেন্দ্রবাবু কি তোমাকে কোথাও যাওয়ার কথা বলেছিলেন? না স্যার, কখনো নয়। সত্যি বলতে কি তোমার জেঠু কোথাও চলে গেছেন বলে মনে হচ্ছে, নিজের ইচ্ছে, অথবা আর নয় তো স্যার, মানে আপনার মনে হচ্ছে যে উনি? হ্যাঁ, এই সম্ভাবনাটাও খুব স্ট্রং। কিন্তু স্যার স্যার যদি তেমনই হয় তাহলে ওনার, আমাদের মনে হচ্ছে ওনার বডি কোথাও লুকিয়ে ফেলা হয়েছে অথবা পুড়িয়ে দিয়েছে। ও, শুধু ভাবলাম আপনাদের একবার জানিয়ে দিই, এই সম্ভাবনাটাও দূরে রাখতে পারছি না। কি বললো পুলিশের লোক? তেমন কিছু না বাবা, সার্চ খুব জোর কদমে চলছে। আমার মনে হচ্ছে দেবেন্দ্র কাকাকে তাড়াতাড়ি পাওয়া যাবে। দিদি ভাই, কি হয়েছে? জিজ্ঞেস করছি বলে কিছু মাইন্ড করবেন না। আঙ্কেলের ব্যাপারে পুলিশ কিছু জানতে পারলো? বলো আনন্দ সিনয়, অলংকার শাড়ির প্যাম্পলেট কে ডিস্ট্রিবিউট করেছিল? স্যার আমাদের এখানে বেলগামে এস গ্রসারি স্টোর বলে একটা দোকান আছে, তার যে মালিক নাম অজিত শাস্ত্রী, ওই এই সমস্ত কাজ দেখে, এটাও সাইড বিজনেস। নাম্বার দাও ওর। হ্যালো, এস গ্রসারি স্টোরস। অজিত শাস্ত্রী কথা বলছেন? আগে হ্যাঁ বলছি, আপনি কে? আমি সুভাষ কারেন্ডে, কোলাপুর পুলিশ স্টেশন থেকে। কোলাপুর, মহারাষ্ট্র থেকে? হ্যাঁ, তুমি সিনয় অ্যাডভার্টাইজের ক্লায়েন্ট, অলংকার শাড়ির প্যাম্পলেটস ডিস্ট্রিবিউট করার কাজ নিয়েছিলে? ওনার, হ্যাঁ হ্যাঁ নিয়েছিলাম। বলুন কি হয়েছে? বলছি, তার জন্য তোমাকে এখানে আসতে হবে, কোলাপুরে, আমাদের পুলিশ স্টেশনে। স্যার বলুন না, হয়েছেটা কি? তোমার দেওয়া অলংকার শাড়ির প্যাম্পলেটস, এখানে একটা লাশ পাওয়া গেছে, তার কাছে ছিল। লাশের সঙ্গে পেয়েছেন? কি বলছেন স্যার? আমরা চাই তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আর তুমি শনাক্ত করার চেষ্টা করবে লাশটা কার।
আপনারা বাংলা ভাষাটা বুঝতে পারেন না বুঝি? আমি কথা বলতে চাই না আপনার সাথে। চিৎকার শেষ? গুড। এখন এটা বলুন যে আপনার দিদার প্রপার্টি আপনি ছাড়া আর কে পেতে পারত? আর কেউ না। আমার দিদা ওই প্রপার্টি আমার মাকে দিয়েছিল, আর মায়ের পর শুধু আমিই আছি। সেটা আমরা জানি। আপনি এটা বলুন যে এই প্রপার্টিটা আপনার নামে ট্রান্সফার হওয়ার আগে আপনার যদি কিছু হয়ে যেত। কি বলতে চাইছেন আপনি? আপনি শুধু এটা বলুন যে আপনার বাবার এই প্রপার্টির সাথে কি ইনভলভমেন্ট আছে। উনি শুধু একজন নমিনি ছিলেন, আমার মা করেছিলেন। কবে থেকে বলছি যে আমার নামে ট্রান্সফার করে দাও প্রপার্টির পেপার, কিন্তু উনি সেটা করছিলেন না। এই সবকিছু আপনি জানা সত্ত্বেও বারবার কেন জিজ্ঞেস করছেন? অনুরাধা দেবী, এটাও কি হতে পারে যে আপনার বাবা দেবেন্দ্র শঙ্কর যে প্রপার্টির নমিনি আছেন, উনি এই প্রপার্টি আপনার নামে ট্রান্সফার করার পরিবর্তে অন্য কারোর নামে করে দিয়েছেন? ননসেন্স। ওই প্রপার্টি শুধু আমার। এই বাড়িতে যেই এসে থাকুক না কেন, পাক্কা কিছু না কিছু খুঁজতে এসেছিল, আর সেই এই পুরো বাড়িটা উলট পালট করে দেখেছে। স্যার হতে পারে প্রপার্টির পেপার নিতে এসেছিল। আমাদের কাছে এখনো পর্যন্ত একটাও লিড নেই যেটা থেকে আমরা জানতে পারবো দেবেন্দ্র শঙ্কর বাবু কোথায় বা কোথায় হতে পারে। স্যার অনুরাধা যদি ওনার একমাত্র মেয়ে হয়, তাও ওর নামে উনি প্রপার্টি নাও লিখতে পারেন। রাও মেবি অনুরাধা যদি এ বাড়িতে এসে থাকে আর এখানে আসার পরও দেবেন্দ্র শঙ্কর বাবুকে প্রপার্টির পেপারে জোর করে সাইন করার চেষ্টা করে, আর এটাও হতে পারে যে তারপরে ও তাকে খুন করে ফেলেছে। স্যার, এই যে ওয়াচম্যান আছে না রাহুল, ওর সাথে আমার কয়েকবার কথা হয়েছে, আর বারবার একই কথা বলছে যে 12ই ডিসেম্বর রাতে নাকি অনুরাধা দেবী তার বাবার বাড়িতে যায়নি। কত টাকা পাওয়ার কথা ছিল তো? স্যার আমি সত্যি বলছি স্যার, 12ই ডিসেম্বর অনুরাধা ম্যাডাম বাংলোতে আসেইনি। এসব কি বলছেন আপনি? আমি অনুরাধার সঙ্গে হাত কি করে মেলাতে পারি? ও যদি আমাকে হীরের হার দেয় তবুও না। স্যার আমি অনেক ছোট গ্রাম থেকে এই বেলগাঁওতে কাজ করতে এসেছি স্যার। আজ পর্যন্ত আমি কোনো খারাপ কাজ করিনি স্যার। দেবেন্দ্র আঙ্কেলকে আমি প্রতিদিন টিফিন দিতে যেতাম স্যার। আর এই ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো ব্যাপারে আমি জানি না স্যার। আর অনুরাধা ম্যাডামকে তো আজ পর্যন্ত দেখিইনি স্যার। আবার কি হয়েছে? প্রপার্টির পেপার কোথায়? আমার কাছে নেই, আমার বাবার কাছে আছে। ছিল, এখন ওই পেপার আপনি ওখান থেকে নিয়ে এসেছেন। কোথায় আছে পেপারস? লাস্টবার বলছি আমার কাছে ওই পেপারগুলো নেই। তাহলে আপনার বাড়িটাকে আমরা তল্লাশি করব। সেটা আপনি করে ফেলেছেন আর আপনি কিছু পাননি। গতবার আপনার বাবাকে খুঁজতে এসেছিলাম, এইবার প্রপার্টির পেপার খুঁজতে এসেছি। তফাৎ আছে। আমাদের ভেতরে ঢুকতে দিন। যান, এবারেও সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুন। পেলেন? প্রপার্টির কাগজ পেলেন? দেখান তো আমাকে। অবশ্যই দেখাবো, শুধু জায়গাটা যদি পেয়ে যাই যেখানে আপনি প্রপার্টির পেপারস লুকিয়ে রেখেছেন। যদি আমার কাছে এই প্রপার্টির কাগজগুলো থাকতো না তাহলে আমি লুকোতাম না। ভুল করেও যদি সেগুলো আপনাদের কাছে চলে আসে না তাহলে প্লিজ আমাকে দিয়ে দেবেন, কারণ সেগুলো শুধু আমার কাজের। মানসিক ডিসব্যালেন্স তো আছেই, যেটা অনুরাধার ব্যবহারে সম্পূর্ণ বোঝা যায়। স্যার ওর খুড়তুতো ভাই শ্রীধর বলছিল যে ওর প্রবলেম আগে থেকেই ছিল, যা দিন দিন বেড়ে উঠছে। ওর পিসির ছেলে হরি, এরা দুইজন অনুরাধার খুব নিকট আত্মীয়, অনুরাধাকে খুব ভালোভাবে চেনে। এই দুজনেই আছে যাদের লাভ হতে পারে। তার মানে স্যার আপনি বলছেন প্রপার্টি এরাও পেতে পারে? যদি অনুরাধাকে না পাওয়া যায় তো? স্যার আপনি কি বলতে চাইছেন কি? ওই প্রপার্টিতে আমার ইন্টারেস্ট রয়েছে? কেন না? দেখুন স্যার, আমার নিজের ব্যবসা রয়েছে আর ভগবানের আশীর্বাদে ভালোভাবেই চলছে। শুধু হ্যাঁ অথবা নাই জবাব দিন। যদি এই প্রপার্টি অনুরাধা শঙ্কর না পেয়ে থাকে তাহলে কি এই প্রপার্টি আপনি পাবেন? আমি ওদের ভাগ্নে হই স্যার। আমি কখনো ভাবতেও পারি না যে মামাবাবু বা ওনার ফ্যামিলির কোনো প্রপার্টি কখনো আমার নামে হতে পারে। তুমি আর শ্রীধর দুজনেই দেবেন্দ্রবাবুর খুব কাছের আত্মীয়। আর আমরা দুজনেই আছি যারা ওনার সব থেকে বেশি খেয়াল রাখতাম। জয়মামি মারা যাবার পর আমরাই ওনার দেখাশোনা করতাম। যখন অনুর মা বেঁচে ছিলেন তখন উনি আর দেবেন্দ্র কাকা অনুর ব্যবহার নিয়ে দিনরাত চিন্তায় থাকতেন। কখনো কখনো তো এত চিন্তিত হয়ে যেতেন যে এখানে চলে আসতেন। এখানে মানে কোচি চলে যেতে? আগে হ্যাঁ, আমার বাবার সাথে। আমার সাথে সময় কাটাতে ওনাদের ভালো লাগতো। আমরা খুব কাছেরই ছিলাম, শুধু অনু ছাড়া। অনু মেয়ে হয়েও ছিল না। যখন আমি বেলগামে চাকরি পাই তখন সব থেকে বেশি মামা মামি খুশি হয়েছিলেন, কারণ আমি ওনাদের বাড়িতে যেতাম, ওনাদের সঙ্গে সময় কাটাতাম। অনু সেটা করতো না। ও শুধু বাড়িতে টেনশন তৈরি করতো অথবা প্রপার্টি নিয়ে রোজ একটা করে নতুন ঝামেলা তৈরি করতো। ওনারা খুব চাইতেন অনুদের সঙ্গে থাকুক, আবার ওই বাড়িতে ফিরে আসুক। ওনারা অনুকে নিয়ে খুব চিন্তা করতেন।
বিশেষ করে ওর বিয়ে ভেঙে যাওয়ার পর। মামা মামি দুজনেই চাইতো যে অনু আরেকবার বিয়ে করুক, আবার সেটেল হয়ে যাক, কিন্তু ও ওনাদের কথা শুনতে রাজিই ছিল না। ওনারা দুজনের শেষ বয়সে একটু শান্তি চাইতেন, দুজন দুজনের সঙ্গে একটু ভালো সময় কাটাতে চাইতেন, অশান্তি নয়। আর তাই আমি ওনাদের সঙ্গে সময় কাটাতাম, ওনাদের সাহায্য করতাম। ওনাদের আমার খুব আপন লাগতো। ওনাদের প্রপার্টিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর সত্যি বলবো স্যার, অনু মেয়েটা খারাপ নয়, আসলে ও নিজেই খুব প্রবলেমে রয়েছে। ও এটাও জানে না যে ওর খারাপ ব্যবহারে বা খারাপ কথায় মানুষের কতটা খারাপ লাগতে পারে। সামাজিক রীতিনীতির প্রতি অসম্মান, নিজের ব্যাপারে আর অন্যদের প্রতিও অবহেলা, খিটখিটে স্বভাব, রাগ, আক্রমণাত্মক প্রবৃত্তি আর যে কোনো ধরনের সোশ্যাল কন্ট্যাক্টের প্রতি ঘৃণাবোধ করা। মেডিকেলের ভাষায় একে বলে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। একটা মানসিক বিকৃতির তদন্ত করা সহজ হয় না, কিন্তু সেই বিকৃতির সঙ্গে বাঁচা আরো অনেক বেশি কষ্টকর হয়। যতটা ভিকটিমের জন্য, ততটাই তার কাছের মানুষদের জন্য। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন কোনো ভালো মনোবিজ্ঞানীর হস্তক্ষেপের, কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার ইচ্ছা পেশেন্টের নিজের ভিতর থেকে অনুভব করার প্রয়োজন থাকে। কিন্তু এই বিকৃতির সব থেকে বড় শিকার হয় পেশেন্টের মোটিভেশন, তার ইচ্ছা শক্তি। কিন্তু এখন দুটো স্টেটের পুলিশ এই কেসটাকে সমাধান করার জন্য সম্পূর্ণভাবে মোটিভেটেড ছিল। হ্যাঁ স্যার, এই প্যাম্পলেটটা তো আমিই বিলি করিয়েছিলাম। এই প্যাম্পলেটটা আমরা একটা লাশের কাছে পেয়েছি, আর লাশটা একটু জ্বলে গেছিল। আমার মনে হয় লাশটা বেলগামে থাকা কোনো লোকের। না স্যার, আমি এনেকে চিনি না। এই ব্রাউন কালারের সেলুটেপ দিয়ে লাশটাকে সিল করা হয়েছিল, আর তার সাথে অলঙ্কার শাড়ির প্যাম্পলেটও লাগানো ছিল লাশের গায়ে। দেখুন স্যার, 11 ডিসেম্বর রাত্রিবেলা আমি সমস্ত প্যাম্পলেট বিলি করিয়ে দিয়েছিলাম বেলগামের ওই একটা পেপার ডিপোতে। ওখান থেকে লোকজন ওটাকে নিউজ পেপারের মধ্যে ঢুকিয়ে লোকজনের বাড়িতে পাঠিয়ে দেয়। একটা নিউজ পেপারে একটাই প্যাম্পলেট থাকে, তো একটাই অ্যাডভার্টাইজার এতগুলো প্যাম্পলেট খুনির কাছে কি করে এলো? কখনো কখনো এটাও হয় স্যার, লোকজন টাইম বাঁচানোর জন্য ফাঁকিবাজিও করে, একটা নিউজ পেপারই অনেকগুলো করে প্যাম্পলেট ঢুকিয়ে দেয়। কিন্তু ওই প্যাম্পলেটগুলো লাশের গায়ে কেন লাগানো ছিল অজিত শাস্ত্রী? আমিও সেটাই ভাবছি স্যার, কিছুই তো বুঝতে পারছি না। কে এই লোকটা, এতগুলো প্যাম্পলেট কেন ওর গায়ে? সবকিছু খুব অদ্ভুত লাগছে স্যার। 2015 16 ডিসেম্বর কোলাপুর পুলিশ দেবেন্দ্র শঙ্করের লাশ বেওয়ারিশ স্বীকৃতি দিয়ে তার শেষকৃত্য করে দেয়। কিন্তু অজিত শাস্ত্রী চুপচাপ নিজের কাজ করতে থাকে। সেই একমাত্র মানুষ যে দেবেন্দ্রকে চিনত, আর সে দেবেন্দ্রর লাশও দেখেছিল, অথচ শনাক্ত করেনি। কিন্তু কেন? বেলগাম পুলিশের রেকর্ডে দেবেন্দ্র শঙ্কর এখনো নিরুদ্দেশী আছেন, আর খুব অল্প হলেও এখনো আশা আছে যে তারা দেবেন্দ্র শঙ্করকে ঠিক খুঁজে বের করতে পারবে। দেবেন্দ্র ছোট ভাই রাজেন্দ্র নিজের হতাশা আর উত্তেজনাকে পাশে সরিয়ে তার ছেলে শ্রীধরের সঙ্গে ক্রমাগত পুলিশের থেকে আপডেট নিতে থাকেন। হরি, দেবেন্দ্রর ভাগ্নেও নিজের কাজ আর জীবন শুরু করে দেয়, কিন্তু দেবেন্দ্রর কোনো খবর না আসায় তার সবসময় অস্বস্তিতেই কাটত। দেবেন্দ্র শঙ্করের কলোনিতে নিযুক্ত করা বেলগাম পুলিশের ওই কর্মীও এই আশায় ডিউটি করে যাচ্ছিলেন যে দেবেন্দ্র একদিন ফেরত আসবেন বা তার কোনো খবর নিশ্চয়ই আসবে। অনুরাধা তার নিজের বেছে নেওয়া একাকিত্বেই মগ্ন ছিল। তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে তার না কোনো দুশ্চিন্তা ছিল, না দুঃখ। স্যার, দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়ির বাইরে আমাদের কনস্টেবল সেরকম কিছু দেখতে পাইনি। অনুরাধা, শ্রীধর, হরি ওদের ফোন রেকর্ড চেক করেছি, প্রত্যেকটা নাম্বার স্ক্যান করেছি, সন্দেহজনক কিছু পাইনি। বাড়ির মেয়ে মালতী আর ওই সারিকা টিফিন ডেলিভারি বয় মনীষ, ওদেরও ব্যাকগ্রাউন্ড চেক করেছি, প্রত্যেকটা মুভমেন্ট চেক করেছি, কিন্তু ওখানেও কিছু পাইনি। স্যার, এখানে প্রত্যেকেরই ইনভলভমেন্টের পসিবিলিটি খুব কম মনে হচ্ছে। কিন্তু আমরা ওর বাড়ির ভেতরে রক্তের চিহ্ন পেয়েছি যা তার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই যেটা থেকে আমরা জানতে পারি যে দেবেন্দ্র শঙ্কর বাবু কোথায়। 500 কোটির সম্পত্তির মোটিভ খুব স্ট্রং ঠিকই, কিন্তু হতে পারে অন্য কোনো মোটিভ। আর কি মোটিভ হতে পারে? স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না, দেবেন্দ্রবাবুর স্ত্রীর মৃত্যুর পর সম্পত্তি মেয়ের নামে করলেন না কেন? যে ধরনের পাগলের মতন ব্যবহার ওর, হয়তো সেই জন্য ভয় পাচ্ছিল।
যে এত বড় প্রপার্টি সামলাতে পারবে কিনা। হতে পারে স্যার। রাও এটাও হতে পারে যে তাকে নিরুদ্দেশ করার পিছনে অন্য কোনো মোটিভ আছে। আর যদি তাকে খুন করা হয় তাহলে খুনি অন্য কেউ হবে। অনুমা, কম করে একবার তো আমার এখানে আয়। অনু, কে বললো আমি কথা বলতে চাই না তোর সঙ্গে? কিন্তু ফোনে নয় মা, বাড়িতে আয়, আমরা বসে কথা বলি। চলে আয় অনুমা, একবার তো আয় আমার কাছে। তুমি কখনো মায়ের দেখাশোনা করোইনি বাবা। বেঁচে থাকতে তো কোনোদিন এত ভাবনি, আজকে হঠাৎ এত ভাবতে শুরু করলে। धड़ंग तक दिक्क तक तदि गिण तुम ता धणत धणता जुणत झुणता दिमित दिमिता ता रे ता धणत धणता जुणत झुणता जुणर दिमिता ता रे ता धणा ता जुड़ू ता दिमी ता किड तक तदि गिण तुम तक तदि गिण तुम तक तदि गिण तुम ता। স্যার, কাল দেবেন্দ্রবাবুর বাংলোতে একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? স্যার, বিকেল 4:30টার সময় ওয়াচম্যান প্রসাদ স্বামী ডিউটিতে ছিল। দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়িতে যাচ্ছিলাম। দেবেন্দ্র শঙ্কর? কি হয়েছে প্রসাদ? স্যার, ইনি দেবেন্দ্রবাবুর বাড়ি যেতে চাইছেন। কে আপনি? আমি ওনার আত্মীয় হই, তামিলনাড়ুতে থাকি। নাম কি? অজিত শাস্ত্রী। অজিত শাস্ত্রী দেবেন্দ্র শঙ্কর বাবুর আত্মীয়? হ্যাঁ স্যার, বলছিল দূর সম্পর্কের আত্মীয়। শুনলাম উনি নিখোঁজ হয়ে গেছিলেন, তাই ভাবলাম ফিরে এলে একটু খোঁজ নিয়ে যাব। এখন তো মোবাইল ফোনের জমানা ভাই। স্যার, ওনার নাম্বারটা আমার কাছে নেই। আর আপনি বলছেন আপনি ওনার আত্মীয়? স্যার, বললাম না দুঃসম্পর্কের আত্মীয়। অনেক বছর কন্ট্যাক্ট ছিল না। অনেক বছর আগে এখানে এসেছিলাম, বেলগাম এসেছিলাম একটা কাজে, তো আমি পোস্টার দেখে এলাম জন্য নিখোঁজ। আমি অবাক হয়ে গেছিলাম, তাই এখানে দেখা করতে এলাম। কিন্তু দেবেন্দ্রবাবু তো এখনো নিখোঁজ। আমরা ওনাকে খুঁজছি, যখনই খোঁজ পাবো আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আপনার নাম্বারটা দিন না। একটু হে চ্যাটে চেক করো তো। হ্যাঁ, যদি হে চ্যাটে থাকে তাহলে ডিসপ্লে পিকচার অবশ্যই থাকবে। শ্রীধর আর হরিকে জিজ্ঞাসা করা হোক কে তাদের এই দূরের আত্মীয় অজিত শাস্ত্রী। স্যার, স্যার, গঙ্গাধর কেসের চার্জশিট রেডি, ফাইল করে দেবো। রাও, দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়িতে কেউ এসেছিল তার সঙ্গে দেখা করতে, তার দূরের কোনো আত্মীয়। এ তো অজিত শাস্ত্রী। হ্যাঁ স্যার, এই নামই বলেছিল, অজিত শাস্ত্রী। তুমি চেনো একে? হ্যাঁ স্যার, দেখা হয়েছে জিজ্ঞাসাবাদের সময়। আর এই কোনো আত্মীয় স্বজন নয়, এর তো মুদির দোকান আছে অনুরাধার বাড়ির পাশে। অনুরাধার পেরেন্টস তো এর দোকান থেকে মাল নিয়ে যেত বাড়ির জন্য। কিন্তু ও তো বলেছিল স্যার তামিলনাড়ু থেকে এসছে। তোলো এই অজিত শাস্ত্রীকে, আর এর ফোন রেকর্ড সব বার করো। আই এম শিওর দেবেন্দ্র শঙ্কর বাবুর সাথে দূরের নয়, বরং রক্তের সম্পর্ক আছে। শালা, তুই আমাকে মিথ্যা কথা বললি কেন? বল, তামিলনাড়ু থেকে এসেছিস বললি? হ্যাঁ, তোর তো এই বেলগামেতে একটা মুদির দোকান আছে। স্যার বলছি। আরে দাদা, তুই তো বলবি, কিন্তু যা কিছু বলবি না স্যারকেই বলবি, বুঝলি? আরে মিথ্যা কথা বলবি, মিথ্যা কথা বলবি, মিথ্যে। রেজিস্টার দেখাও। তেসরা থেকে 12ই ডিসেম্বর দুপুর 2:30টার সময় কার ডিউটি হয় এখানে? রাহুল পাটনি স্যার। 10 তারিখ পর্যন্ত আমি ডিউটিতে ছিলাম স্যার, কিন্তু 11-12 আমি ছুটিতে ছিলাম স্যার। আমার শরীর ভালো ছিল না। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ স্যার, প্রেসক্রিপশন আছে আমার কাছে। শোনো, এই রাহুলকে থানায় নিয়ে এসো। স্যার, আপনি কি আমায় বলবেন আমাকে এখানে? তোর মুদিখানার দোকান তাই না?
হ্যাঁ, যখন তোর দোকানে কোনো গ্রাহক আসে তখন তুই ওকে স্যাম্পল দেখাস, মাল পছন্দ হলে অর্ডার, তারপরে ডেলিভারি। হ্যাঁ। স্যাম্পল পছন্দ হয়েছে? কাল দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়িতে কি করতে গিয়েছিলিস? স্যার উনি আমার কাস্টমার, আমার ওনার জন্য চিন্তা হচ্ছিল, সেজন্য দেখা করতে গিয়েছিলাম। আমি তো ওনার মেয়েকেও জিজ্ঞেস করেছিলাম ওনার কি অবস্থা, কিন্তু উনি কোনো উত্তর দেননি। আপনি তো জানেন ওনার মাথা একটু খারাপ আছে। জানি মাথাটা খারাপ আছে। অজিত শাস্ত্রী, তোর গেম শেষ। কি গেম স্যার? আমি 3রা ডিসেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে তুই দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়িতে কয়েকবার গেছিস? না স্যার, আমি একবারও যাইনি। আপনি চাইলে আপনি রেজিস্ট্রিটা চেক করে নিতে পারেন, কলোনির রেকর্ড চেক করতে পারেন, আমি যাইনি। কিছু মনে পড়ছে? কলোনির রেজিস্টারে তোর এন্ট্রি কিভাবে হবে, যেখানে এন্ট্রি করানোর লোকের পকেটে তুই নোটের এন্ট্রি করিয়ে দিয়েছিস? কিন্তু অজিত শাস্ত্রী, দেবেন্দ্র শঙ্কর বাবুর বাড়িতে তোর এন্ট্রি হয়েছে, একবার নয় অনেকবার হয়েছে। আর তোকে এই কাজে সঙ্গ দিয়েছে এই বেঈমান ওয়াচম্যান। কেন গিয়েছিলিস ওখানে? যদি একটাও মিথ্যা কথা বলিস তাহলে নো স্যাম্পল, নো অর্ডার, সোজা ডেলিভারি, তাও উল্টো ঝুলিয়ে। চল শুরু কর। আরে আপনিও না আঙ্কেল, এত কষ্ট কেন করেন? একটা ফোন করে দিতে পারতেন, আমি আপনার জিনিসপত্র ডেলিভারি করে দিতাম। এই তো সামনেই আপনার বাড়ি, আমার কাছে তো কাজটা কঠিন নয়। কিন্তু আমার কাছে কঠিন। যদি এতই সুবিধা হতো বাবা যে নিজের মেয়ের জন্য শপিং করে তার পেমেন্ট করে জিনিস ওর বাড়ি অবধি পৌঁছতে হতো না। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো? ম্যাডামের প্রবলেমটা কি? ওর কি প্রবলেম আমি জানি না বাবা, কিন্তু আমার প্রবলেমটা অনেক বেড়ে গেছে। কি প্রবলেম? ছোটবেলা থেকে ওর রেগে যাওয়া, ওর জেদ, সবার সঙ্গে এরকম খিটখিট করা, সবসময় না দেখার চেষ্টা করেছি, কখনো শাসন করিনি। আর আজ দেখো আমায় কত দুঃখের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। আমি আপনাকে দুঃখ দিতে চাইনি স্যার, আপনি আপনি বসুন। শুনুন আঙ্কেল, আমি আর একবার বলছি, আমি ডেলিভারি করে দিচ্ছি। না বাবা না, আমি যাচ্ছি। তা না হলে আবার একটা অভিযোগ হবে। কিসের অভিযোগ আঙ্কেল? যেই রকম ও বলে থাকে ওর মা, আমার স্ত্রী জয়া, আমার অবহেলার জন্য মারা গেছে। আর ও এটাও বলে যে ওর প্রপার্টি আমি আত্মসাৎ করতে চাইছি। প্রপার্টি? প্রথম প্রথম বুড়োর উপর আমার করুণা হতো, কথা বলার জন্য বুড়োর কেউ ছিল না। ও আমার সাথে এসে কথা বলতো আর আমি শুনতাম। তারপরে ওই প্রপার্টির ব্যাপারে বলতে শুরু করে অনেক কিছুই। আর এইভাবে তুই দেবেন্দ্র শঙ্কর বাবুর থেকে প্রপার্টির পুরো ইনফরমেশন হাসিল করলি। স্যার শুনে আমিও একটু শক পেয়েছিলাম। 500 কোটি টাকার প্রপার্টি ছিল, আর 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 অনুরাধা ওর জন্য এত খাটাখাটনি করছিল, আর ওই বুড়োটা ওটা ট্রাস্টে দিতে চাইছিল। দ্বিতীয় ওয়াচম্যান ওই প্রসাদ স্বামী আমার কোনো কাজের ছিল না, কিন্তু এই রাহুল পাটনির একটু বুদ্ধি ছিল। দেখ রাহুল, 20 বছর ওয়াচম্যানের কাজ করবি, যতই ভালো কাজ কর না কেন, এক ঝটকায় 10 লাখ টাকা কামাতে তো পারবি না। আর তারপর এটাও তো ভাব, পুরোটা একা থাকে, ওর মেয়ে ওকে একেবারে পাত্তা দেয় না, কেউ কিন্তু কিছুই জানতে পারবে না। স্যার, এই রাহুল ওই দ্বিতীয় ওয়াচম্যান প্রসাদ স্বামীকে স্পেশাল রিকোয়েস্ট করেছিল 3রা থেকে 12 ডিসেম্বর দিনের ডিউটি ওই করবে, আর তখনই ও অজিতকে কলোনিতে ঢুকতে দেয়, রেজিস্টারে এন্ট্রি না করিয়ে। 3রা ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত তুই দেবেন্দ্র শঙ্কর বাবুর বাংলোতে অনেকবার গেছিস। কি করতে যেতিস? এটা দেখতে যে এখানে কে আসে কে যায়, দেবেন্দ্র শঙ্কর কখন বাড়িতে একা থাকে। ইয়েস স্যার। ওকে মারার প্ল্যান কবে করলি? স্যার 11 ডিসেম্বর এই অজিতের কল লোকেশন কোলাপুর ছিল, তারপর 14 ডিসেম্বর আবার কোলাপুর। 4 দিনে 2 বার কোলাপুর। কি করতে গিয়েছিলি? তোরা দেবেন্দ্র শঙ্কর বাবুর লাশকে কোলাপুরে ফেলে এসেছিস? বল অজিত শাস্ত্রী, বল। স্যার 11 ডিসেম্বর রাতে আমরা সুযোগ পেয়ে গেছিলাম, কারণ প্রসাদ স্বামীর পেট খারাপ ছিল, আর ও পরের দিন ডিউটিতে আসেনি স্যার।
রাহুল কি হয়েছে? নমস্কার আঙ্কেল, কেমন আছেন আপনি? তুমি তুমি এখানে? আগে আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। আমরা ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো এসো এসো, ভেতরে এসো। এসো বাবা, বলো কি ব্যাপার? স্যার উনি স্যার, এই অজিতের ফোনে একটা নাম্বার আছে কোলাপুরের। ওই নাম্বারটা আয়ুব রোডের থানার পুলিশ ইন্সপেক্টরের। ও দ্বিতীয়বার কোলাপুর যায় ওই পুলিশ স্টেশনে। আইয়ুব রোড পুলিশ স্টেশন থেকে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, আমি ওদের ফোন করে জিজ্ঞেস করলাম যে কোনো লাশ কি পেয়েছেন আপনারা, তো উনি এই ছবিটা পাঠালেন। স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি এই লাশটাকে 12ই ডিসেম্বর পেয়েছেন, আর আমরা 12ই ডিসেম্বর থেকে বেলগ্রামে দেবেন্দ্র শঙ্কর বাবুকে খুঁজে বেড়াচ্ছি। আর যে লোকটাকে আপনি শনাক্ত করার জন্য ডেকেছিলেন বেলগ্রাম থেকে, অজিত শাস্ত্রী, আপনি জানেন আসলে ওই ওনার খুনি। সেটাই তো আমাদের ভুল ছিল, আমরা ওনার ব্যাকগ্রাউন্ড চেক করিনি। কয়েকটা প্রশ্ন করে এমনিই ছেড়ে দিয়েছিলাম, আর লাশটাকে সৎকারও করে দিই। হয়তো আমাদের দেবেন্দ্র শঙ্কর বাবুর ছবি এবং ডিটেলস আউট অফ স্টেটে পাঠানো উচিত ছিল। কিন্তু আমরা তো বেলগামের প্যাম্পলেটস পেয়েছিলাম, আমাদের আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল, লাশের ছবি পাঠানো উচিত ছিল। এমন করাটা উচিত হয়নি আমাদের স্যার। অজিত শাস্ত্রী আর রাহুল পাটনি 11ই ডিসেম্বরের রাতে দেবেন্দ্রর বাড়িতে একই উদ্দেশ্য নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, বলো এত রাত্রে কোন জরুরি কথা বলতে এসেছো? হ্যাঁ, পুরো ঘরটা ভালো করে খোঁজ। কাগজ ছাড়া কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো না। কিসের কাগজপত্র? আরে প্রপার্টির কাগজপত্র। চল তাড়াতাড়ি খোঁজ। পেয়েছো তুমি? না রে ভাই, জানি না বুড়োটা পেপারগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আর তাই ভিতরে ঢোকা। হয়েছে রাহুল, উঠে এটাকে দাঁড়া, হাতুড়ে টানে, হাতুড়ে টানে। ওই রাত্রিবেলা পেপারটা পাইনি, তাই তুই প্রপার্টির পেপারটা খুঁজতে দ্বিতীয়বার ওখানে গেলি। আমি ভেবেছিলাম ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে আর আমি আরামসে গিয়ে খুঁজে নেব। অজিত শাস্ত্রী, তুই ভাবলি কি করে একটা বয়স্ক লোককে মেরে তার বাড়ি থেকে প্রপার্টির পেপার চুরি করে সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিবি? আমি ভেবেছিলাম আমি কোনো না কোনো হিসেব কোর্টে লাগিয়েই নেব। ওর মেয়ে তো এমনিতেই পাগল, ও জানেও না যে কি হচ্ছে আর কি হচ্ছে না। আর অনু এই ব্যাপারটা কিছু জানতোই না। অ্যাকচুয়ালি যখন অজিত শাস্ত্রী আমাদের রেডারে এসেছিল তখন আমাদের সেটাই মনে হয়েছিল যে ওর আর অনুরাধার মধ্যে কোনো কানেকশন আছে। এটা দুজনের প্ল্যান হতে পারে যে দেবেন্দ্র শঙ্কর বাবুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু অজিত শাস্ত্রী নিজের অপরাধ স্বীকার করেছে, এখানে অনুরাধার কোনো ইনভলভমেন্ট নেই। আর কোলাপুর পুলিশ ওনার অন্তিম সংস্কার করে দিয়েছে বেওয়ারিশ ভেবে। এটা সত্যি, এরকমটাই হয়েছে।
বাবা, কাকা আর নেই, ওনার মার্ডার হয়েছে। শুনেছি আমি। কিন্তু প্রপার্টি পেপার পাওয়া যায়নি। প্রথমে অনুরাধা এই প্রপার্টির পেপারের জন্য ওদের দুজনকে কত জ্বালাতন করেছে, আর এখন এই মুদি দোকানের অজিত শাস্ত্রী তো প্রাণটাই নিয়ে নিল। তুমি পেপারটা পাওয়া গেল না। ওই পেপারস দেবেন্দ্রর ব্যাংক লকারে আছে। ও ব্যাংকের লকার ফেসিলিটি শুধু এই কারণে নিয়েছিল যাতে এই পেপার সেফ থাকে। বলেছিল আমাকে অনুরাধা দেবী, এই হলো ওই প্রপার্টির পেপারস যেটা আপনি সারা জীবন চেয়ে এসেছেন। আমি এই পেপারসগুলো চাইনি, শুধু এটাই চেয়েছিলাম যাতে প্রপার্টি আমার নামে ট্রান্সফার হয়ে যায়। ব্যাপারটা তো একই। এনিওয়ে, আপনি প্লিজ চেক করে নিন। হ্যাঁ, আপনার বাবা আসলে এই প্রপার্টি অনেক আগেই আপনার নামে করে দিয়েছিলেন। বাবা আমাকে কোনোদিন বলেনি কেন? অন্যমা, একবার তো আয় আমার সঙ্গে দেখা করতে। অন্য, আমি কোথায় কথা বলতে চাই না তোর সঙ্গে, ফোনে নয় মা, বাড়িতে আয়, খেতে খেতে কথা বলবো দুজনে। চলে আয় অন্যমা, একবার তো আয় মা। বাড়ি চলে আয়, বসে কথা বলি, সামনে বসে কথা বলি, শুধু এটাই বলতো। সোজাসুজি আমাকে ফোনে কেন বললো না? হয়তো উনি আপনার সঙ্গে দেখা করে বলতে চেয়েছিলেন, হয়তো উনি এটাই চেয়েছিলেন যে আপনি ওনার সঙ্গে থাকুন ওই বাড়িতে। অনুরাধা দেবী, উনি একলা ছিলেন, ওনার আপনার সঙ্গটা জরুরি ছিল। থ্যাংক ইউ। दिकुतकता दिगिणतुं ता धणत धणता जुणत झुणता दिमित दिमिता ता रै ता धणत धणता जुणत झुणता जुणिर दिमिता ता रै ता धणा ता जुणु ता दिमि ता किड तकता दिगिणतुं ता। শহর আর শহরতলির একা থাকা বৃদ্ধ নাগরিকদের নিঃসঙ্গতা আর অসহায়তা আমাদের তরুণ দেশের এক নতুন বাস্তব। ৭০ বছরের দেবেন্দ্র শঙ্কর তার দুঃখ ভাগ করতে চাইতেন, আর একজন অচেনা দোকানদার অজিত শাস্ত্রীর কাছে তার মনের কথা বলতে থাকেন। দেবেন্দ্র তার স্ত্রীকে হারানোর দুঃখ আর তার মেয়ের করা নির্মম অভিযোগের ব্যথায় ডুবেছিলেন। তার আন্দাজও ছিল না যে যেই অপরিচিত অজিতের সামনে তিনি তার পার্সোনাল জীবনের পাতা উল্টাচ্ছিলেন, সেই মানুষটাই খুব শীঘ্রই তার জীবনের গ্রন্থটাই বন্ধ করতে চলেছে। অজিত শাস্ত্রী দেবেন্দ্র শঙ্করের সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করে, তাকে মেরেই ফেলে। সেই খুনকে মোটামুটি একটা পারফেক্ট মার্ডারের রূপ দিয়েছিল, কিন্তু আমরা সবাই জানি যে মার্ডার কখনো পারফেক্ট হতেই পারে না। এই কেসটা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছে, আর সেটা হলো মানসিক স্বাস্থ্য। দুর্ভাগ্যের বিষয় হলো যে বদনামির ভয় আর অজ্ঞানতার ফলে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক সারা জীবন মানসিক বিকারকে চিকিৎসা ছাড়াই কাটিয়ে দেয়। আর ভিকটিম শুধুমাত্র সেই নয়, বরং তার কাছের প্রত্যেকটা মানুষ ভিকটিম হয়। চিকিৎসার মাধ্যমে মোটামুটি সব মানসিক অসুস্থতাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, আর ভিকটিম একটা সুস্থ আর সুখের জীবন কাটাতে পারে। কিন্তু চিকিৎসা না করালে জীবনটাই থমকে যেতে পারে। এটা সবারই করা উচিত যে কাছের কোনো মানুষের আচরণে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, আর যদি সেই আচরণ বজায় থাকে, তাহলে দ্রুত দেরি না করে তাকে মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।
সময় মতো খেয়াল করলে সারা জীবনের খুশিকে ধরে রাখা সম্ভব। অজিত শাস্ত্রী আর রাহুল পটনিকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 34 ধারা অনুযায়ী কমন ইন্টেনশনের জন্য গ্রেফতার করা হয়েছে। দুজনই আপাতত আইনি হেফাজতে রয়েছে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ক্রাইম পেট্রোল সতর্কে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী দিন, আগামী পর্বে ঠিক এই সময় আরও একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.